নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের হন্টিং স্টেশন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন হরর মুভি এক্সপ্লেনেশন এবং হরর স্টোরি শোনার জন্য। সম্প্রতি জারান নামে একটি মারাঠি সাইকোলজিক্যাল হরর ফিল্ম রিলিজ হয়েছে। অসাধারণ চমকে ভরা একটি সিনেমা, যা প্রথম থেকে শেষ অবধি শুনতেই হবে। IMDbতে এই ছবিটি 10-এর মধ্যে 7.7 রেটিং পেয়েছে। তো দেরি না করে শুরু করছি এক্সপ্লেনেশন। ছবির শুরুতে আমরা গাঙ্গুতি নামের এক মহিলাকে দেখতে পাই। সে ছোট ছোট পুতুল ঝুলিয়ে একটা বড় পুতুলকে ঘিরে তন্ত্রমন্ত্র করছিল। একটা ছোট্ট মেয়ে রাধা এটা দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে দেখছিল। ঠিক তখনই রাধার বাবা মা এসে গাঙ্গুতিকে থামিয়ে দেন আর তাকে অপমান করে বাড়ির থেকে বের করে দেন। তখন গাঙ্গুতি রাধাকে অভিশাপ দিয়ে বলে, তোমাদের মেয়েকে আমি অভিশপ্ত করে দিলাম, সে জীবনে একদিনও শান্তিতে থাকবে না। এর পরের দৃশ্যে আমরা বড় রাধাকে দেখি, যার স্বামী শেখর আর মেয়ে সাই। রাধা তার মেয়ে সাইকে স্কুল ভ্যানে তুলে দিয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তার ধনঞ্জয় কুলকার্নি, যিনি ছোটবেলা থেকেই রাধার চিকিৎসা করছেন। রাধা তাকে বলে যে সে তার গ্রামের বাড়িতে যেতে ভয় পাচ্ছে। তাদের পুরনো গ্রামের বাড়িটা ভেঙে ফেলা হবে একটা হেরিটেজ রিসর্ট বানানোর জন্য। তাই রাধার মা তাকে একবার বাড়িটা দেখে যেতে বলেন। রাধা গ্রামে যেতে ভয় পেলেও ডাক্তার ধনঞ্জয়ের কথায় সে গ্রামে যেতে রাজি হয়। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাধার স্বামী শেখর গাড়ি চালাচ্ছিল আর রাধা ও সাই পেছনে বসেছিল। শেখরের মন রাস্তা থেকে সরে যাওয়ায় তাদের অ্যাক্সিডেন্ট হয়। তবে এই অ্যাক্সিডেন্টে কে মারা গেছে সেটা তখন স্পষ্ট হয় না। রাধা তার মেয়ে সাইকে নিয়ে গাড়িতে করে গ্রামে ফেরে। ফোন করে স্বামীর সঙ্গে কথা বলার সময় তার আরেকটা ফোনে কল আসে, যেটা দেখে রাধা বিরক্ত হয়। গ্রামে পৌঁছে সে তার মা, বাবা, পিসি ও কাজিনদের সঙ্গে দেখা করে। সবাই রাধার উপর অভিমান করে যে সে কারোর সাথে যোগাযোগ রাখে না। সেই রাতে রাধা দেখে সাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খুঁজতে খুঁজতে সেই ঘরে যায় যেখানে গাঙ্গুতি জাদু করেছিল। সেখানে রাধা সেই পুতুলটা দেখতে পায়। তখন রাধার মা তাকে ওই ঘরের মধ্যে পুতুলের সামনে বসে অদ্ভুত আচরণ করতে দেখে। সবাই আসলে রাধা বলে যে সে তার ছোটবেলার পুতুলটা খুঁজে পেয়েছে, যেটা সাই খুঁজে বের করেছে, আর সাই পুতুলটাকে ভাগাবাই বলে ডাকে। রাধার আচরণে সবাই চিন্তিত হয়ে পড়ে। পরের দিন রাধার মা প্রতিবেশীর রাউত পিসিকে ডাকেন রাধার নজর নামানোর জন্য। রাউত পিসি রাধার হাতে এমন একটা সুতো বেঁধে দেন এবং বলেন এটা যেন সে কখনো না খোলে। এরপর উপাধ্যায় গুরুজিকে ডেকে আনা হয় রাধাকে আশীর্বাদ ও বাড়ি শুদ্ধি করার জন্য। রাধা তার ছোটবেলার জিনিস দেখতে লফটে যায়। সেখানে তার 2 কাজিনও আসে। তারা প্ল্যানচেট বিটস খুঁজে পায়। রাধা সবাইকে প্ল্যানচেট খেলার জন্য রাজি করায়। তারা আত্মা ডাকার চেষ্টা করে, কিন্তু বাড়ির বড়রা তাদের ডেকে ওঠায় খেলাটা বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর রাধা আরও অদ্ভুত আচরণ করতে থাকে। এক রাতে রাধার বাবা দেখেন রাধা একটা ভাঙা ফোনে তার স্বামীর সাথে কথা বলছে। তিনি ফোনটা নিয়ে দেখেন ফোনটা নষ্ট। তখন রাধা কাঁদতে শুরু করে এবং আমরা বুঝতে পারি যে অ্যাক্সিডেন্টে তার স্বামী শেখর মারা গেছে। রাধা তার কল্পনার জগতে এমন একটা দুনিয়া বানিয়ে নিয়েছে সেখানে তার স্বামী জীবিত আর সে তার সাথে কথা বলে। এই কারণেই সে পরিবারের লোকেদের এড়িয়ে চলত, কারণ তারা তাকে বাস্তবটা দেখাতো। এরপর রাধা একজন নতুন মনোবিজ্ঞানী ডাক্তার রেশমি পণ্ডিতের কাছে যায়। রাধা তাকে বলে যে তার স্বামী নেই আর সে তার মেয়ে সাইয়ের সাথে থাকে। রাধা একটা ডায়েরি লিখছে বলেও জানায়। রাধা বাড়ি ফিরে দেখে কাজের লোক ভাগাবাই পুতুলটা দেখে ভয় পাচ্ছে। এরপর রাধা রাতে সাইয়ের ঘর থেকে আওয়াজ শুনে রাগে পুতুলটাকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন রাধা ডাক্তার রেশমিকে জানায় যে ছোটবেলা থেকে সে ভূতের গল্প পছন্দ করত। সে তার ডায়েরিটা খুঁজে পায় এবং সেটা ডাক্তার রেশমিকে দিয়ে দেয়। সে রেশমিকে জানায় যে ছোটবেলায় গাঙ্গুতি তার উপর কালো জাদু বা জারান করেছিল আর গাঙ্গুতির মৃতদেহ পরে নদীতে পাওয়া গিয়েছিল। রাধা ডাক্তার রেশমিকে তার আগের ডাক্তার ধনঞ্জয়ের ভুল নাম্বার দেয়। ডাক্তার রেশমি ডায়েরিটা দেখে জানতে পারেন যে তাতে মৃতকে জীবিত করার মন্ত্র লেখা আছে। তিনি রাধার কাজিনের কাছ থেকে ডাক্তার ধনঞ্জয়ের আসল নম্বর নেন। ধনঞ্জয় রেশমিকে রাধার বাড়িতে গিয়ে তাকে দেখার জন্য বলেন, কারণ রাধা খুব বিপদে আছে।
রাধা বাড়ি ফিরে দেখে তার স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে সাইকে নিয়ে পালাতে চায়। তার স্বামী শেখর কাঁচ ভেঙে ঘরে ঢোকে। রাধা শেখরকে আক্রমণ করে। তখন রাধা দেখতে পায় গাঙ্গুতির ভূত তার মেয়ে সাইয়ের সাথে খেলছে। রেশমি সেখানে এসে দেখেন শেখর জীবিত, কারণ তিনিও তাকে দেখতে পাচ্ছিলেন। রাধা তখন গাঙ্গুতির কথায় শেখর আর রেশমিকে ছুরি দিয়ে আক্রমণ করে। ঠিক তখনই ডাক্তার ধনঞ্জয় এসে রাধাকে অজ্ঞান করে দেন। এরপর দেখানো হয় অ্যাক্সিডেন্টে রাধা ও শেখর বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের মেয়ে সাই মারা যায়। হ্যাঁ, পুরো ছবিতে সাই নামের কোনো মেয়ে ছিল না। রাধা কেবল কল্পনা করছিল যে সাই জীবিত আছে। শেখর বিদেশে গিয়েছিল তার অফিসের কাজে। রাধা কেন কল্পনার জগতে চলে গিয়েছিল তার দুটি ব্যাখ্যা আছে। এক, বৈজ্ঞানিক ব্যাখ্যা। ডাক্তার ধনঞ্জয়ের মতে রাধা ছোটবেলা থেকে খুব কল্পনাপ্রবণ ছিল। গাঙ্গুতির ঘটনা তার মনে গভীর ছাপ ফেলেছিল। অ্যাক্সিডেন্টের পর সেই আঘাত আবার ফিরে আসে। রাধা তার স্বামীর থেকে দূরে সরে যায় আর একাকিত্বের কারণে সাইকে কল্পনা করতে শুরু করে। সে তার কল্পনার জগৎকে এতটাই সত্যি মনে করত যে কেউ যদি তাকে সত্যিটা দেখাতো সে তাদের থেকে দূরে সরে যেত। আর দ্বিতীয়টি হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। রাধার মা মনে করেন রাধা অসুস্থ, কারণ গাঙ্গুতি তার ওপর কালো জাদু করেছিল। রাধা ভালো ছিল কারণ সে পুজো করত আর তার হাতে একটা সুতো বাঁধা ছিল। সুতোটা ছিঁড়ে যাওয়ার পর সে তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরেই আসে সবচেয়ে বড় টুইস্টটা। শেখর জানায় যে তাদের কখনো কোনো সন্তানই ছিল না। অ্যাক্সিডেন্টের সময় রাধা 3 মাসের গর্ভবতী ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে তার গর্ভপাত হয়ে যায়। তাহলে সাই কে ছিল? সাই ছিল রাধার প্রতিবেশীর মেয়ে। রাধা একাকিত্বে সাইকে নিজের মেয়ে ভাবতে শুরু করে। রাধা তার স্বামীর ছবিতে মালা দিয়েছিল, কারণ সে বিশ্বাস করত শেখর মারা গেছে। সে প্রতিবেশীর মেয়ে সাইয়ের ছবি তুলে ফটোশপ করে তাদের পারিবারিক ছবিতে লাগিয়ে দিয়েছিল। শেষে আমরা রাধাকে হাসপাতালে দেখি। সে তার বাস্তবতা বুঝতে পারে এবং সুস্থ হতে চায়। তার মা তার মন শান্ত করার জন্য একটা মহাযজ্ঞের আয়োজন করেন। সিনেমা শেষে দেখানো হয় রাধার গ্রামের বাড়ি খালি করার সময় এক কর্মী লফটে সে প্ল্যান্টেড বিডসগুলো দেখতে পায়। বিডসগুলো ছুঁড়ে ফেললে যে নামটি আসে সে তা হলো গঙ্গোতি। এই দৃশ্যটা দেখে মনে প্রশ্ন আসে, রাধা কি সত্যিই গাঙ্গুতির অভিশাপের শিকার হয়েছিল, নাকি তার মানসিক সমস্যা ছিল? এই প্রশ্নটা দর্শকের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। আপনার কি মত কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমার সাথে হরর গল্প শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।